Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Hello and welcome to another episode of Just News presents A Woman's Journey. এই গল্পে শুধুই রানী. Today I'm in conversation with Madhurima Sarkar, the founder and CEO of We Make Us. Welcome ma'am, welcome to my show. কেমন আছো মধুরিমা দি? খুব ভালো আছি, এখানে আসতে পেরে বা তোমার আমন্ত্রণে এখানে এসে ভীষণ ভালো লাগছে। তো এখন তো পোস্ট লকডাউন একটা সিচুয়েশন, তোমার কাজকর্ম স্টার্ট হয়েছে কিরকম ভাবে কি স্টার্ট করলে তুমি? এখন এই লকডাউন তো একটা চলছিলই এতদিন, এবার এখন নিয়মটা হালকা কমে গেছে, সো আমরা অনেকটাই নর্মাল লাইফের দিকে এগোচ্ছি উইথ দ্য প্রিকশন এন্ড এভরিথিং। সো তোমার দ্য নিউ নর্মালটা কিরকম ভাবে স্টার্ট হলো? আমারটা স্টার্ট হলো বলতে একদম যে কদিন যে প্রায় 3 মাস যখন পুরোপুরি বন্ধ ছিল, তখন কোনো অপশন ছিল না, একদম তখন কোনো কাজই নেই, পুরোটাই বাড়িতে, একদম প্রপার লকডাউন সবাই যেরকম মানে সেরকম আমিও মেনেছি। বাট যেহেতু আমার কাজটা ইজ রিলেটিং টু অ্যাডভার্টাইজমেন্ট বা দ্য প্রিন্ট মিডিয়া সেক্টর স্পেসিফিক্যালি, তাই ওই 3 মাস অনেক বাড়িতেই পেপার পৌঁছয়নি বা কিছু ভেন্ডার দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। বাট এই আফটার 8 জুন অনেকটাই কিন্তু রিকভার করেছে, হয়তো পুরোটা রিকভার এক্ষুনি হবে না, কিন্তু গ্র্যাজুয়ালি ওই একদম পুরো বন্ধর জায়গা থেকে কিন্তু আমরা একটু চলাফেরা শুরু করেছি বা রাস্তায় লোকজন বেরোচ্ছে। তো সেই মতনই আমার কাজ যেরকম তখন 3 মাস একদমই ছিল না, সেটার থেকে বেটার হয়ে একটু 20% চালু হয়েছে। বাট ওই আগের মতন ফুল ফ্লেজেডলি কাজ এখন অব্দি শুরু হয়নি, আর আমার মনে হয় যে এক্ষুনি শুরু হবে না, ওটা একটু টাইম লাগবে, কারণ আমরা রোজ সবাই অফিস যেতে পারছি না, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং বা আরো কিছু প্যারামিটার আছে। তো একটু কিছুদিন টাইম তো লাগবেই যে একদম পুরো মার্কেট আবার আগের মতন ফুল ফ্লেজেডলি কাজ করবে। তো তোমার রেসপন্স থেকে বুঝতে পারছি যে মোটামুটি এন্টায়ার লকডাউন ফেজটা তুমি বেশ মোটিভেটেড ছিলে, আর তোমার খুব একটা অভিযোগ নেই কিন্তু যে এতদিন একটা পুরো একটা পজ সিচুয়েশন, আমরা কেউ জানি না ফিউচার কি হতে চলেছে। সো কিভাবে রাখলে বলো তো নিজেকে এত মোটিভেটেড, এত পজিটিভ? আমার তো খুব জানতে ইচ্ছা করছে। প্রথম প্রথম অ্যাজ ইউজুয়াল, যে একদম প্রথম প্রথম মনে হলো যে খুব হেক্টিক শিডিউল থাকে, এই ছুটি পেয়েছি, লেট করে ঘুম থেকে উঠতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে, কোথাও বেরোনো নেই, ঘরে বসে থাকো, মা রান্না করছে, আমি টিভি দেখছি, ওয়েব সিরিজ দেখছি, একটুখানি ফেসবুক, একটুখানি হোয়াটসঅ্যাপ, কোনো কাজের কোনো কোয়ারি নেই, খালি গল্প আড্ডা করে দিন চলে গেছে। একদম প্রথম 7 দিন পুরো ঠিক ঘুরতে গেলে ভ্যাকেশন মোড একদম যেরকম হয় ঠিক সেরকমই, খুব আনন্দ করে ভ্যাকেশন মোড, তার মধ্যে বাবা বাড়িতে আছে, আমি বাড়িতে, মা বাড়িতে, একদম তিনজনে উৎসব হই হট্টগোল ব্যাপার হই করে কেটেছে। বাট 7 দিন পেরিয়ে যখন 8 দিন, 9 দিন, 10 দিন, গ্রাজুয়ালি যখন দিনগুলো বাড়তে লাগলো, আর চারিদিকে তখন একটা থমথমে সিচুয়েশন, ফেসবুক খুলছি, ইনস্টাগ্রাম খুলছি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, সেখানেও দেখছি যে রোজ নতুন নতুন জায়গা থেকে যে আপডেট আসছে যে এত লোক অসুস্থ হচ্ছেন বা পজিটিভ কেসেস, তখন একটা যে ভয়ও জন্মালো, কারণ এই ভাইরাসটা তো আমরা একটু চোখে দেখতে পাচ্ছি না যে অমুক জায়গাতে আছে, ওখানে হাত দিও না, তো কার সাথে কখন চলে আসছে বা তার পরিণতি কি, সেটার পরে আবার আপডেট পেলাম বলে নাকি যে একদমই আইসোলেশনে রাখছে বাড়ির লোকের থেকে আলাদা। তো ওইটা একটা বিশাল ভয়ের জায়গা যে বাবা একদম বাড়ি থেকে আলাদা হয়ে গেলে কি করে বাঁচবো। কারণ যে আমাদের এতকাল কি ছিল যে মানুষের রোগ মানে সিরিয়াস কিছু হলে আইদার হসপিটালাইজ বা বাড়িতেই সেবা শুশ্রূষা, কিন্তু যদি আলাদা হয়ে থাকতে হয়, সেই এক্সপিরিয়েন্সটা আমাদের কারোর পক্ষে খুব একটা ইজি নয়। তো অত কিছু ভেবে বেশ যে ভয় লাগছিল, সব সিনেমা হলস বন্ধ, সব মলস বন্ধ, পুরো রাস্তাঘাট পুরো লক যাকে বলে। তো আই এম 29 ইয়ার্স ওল্ড, আমি এই এতদিনে এরকম সিচুয়েশন কোনোদিন দেখিনি যে চারিদিকে সব যেন একদম সব থেমে গেছে, আর এর যে কবে ওয়ে আউট বা কবে এর শেষ আমরা কেউ জানি কোনো গ্যারান্টি নেই কবে আমরা বছরও হতে পারে, নাও হতে পারে, এটা নিয়েই হয়তো বাঁচতে হবে। সো ফিউচার ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল এখন। একদমই এখন পুরোটাই আনসার্টেন বা আনপ্রেডিক্টেবল। তো প্রথম প্রথম ফ্রাস্ট্রেশন বলবো না, একটুখানি ডিপ্রেসড লাগছিল যে আর কদিন ঘরে বসে থাকবো, বেড়াতে যেতে পারছি না, কোথাও খেতে যেতে পারছি না, কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে না। তারপরে ভাবলাম যে এর যখন স্পেসিফিক্যালি কোনো স্পেসিফিক ডেট নেই,
যে অমুক তারিখ অব্দি লকডাউন, তারপর থেকে ইউ আর ফ্রি। তো সেরকম যখন কিছু নেই, বা বেরোলে মানে জোর করে বেরোলে উল্টে আমারই ক্ষতি বা আমার পরিবারের ক্ষতি হতে পারে। হ্যাঁ তো তাই বেকার বেকার মন খারাপ করা মানে তোমার নিজের ক্ষতি নিজে করা। তো আমি যদি ভাবি আমি বেরোতে পারছি না, যদি ইচ্ছা করে মন খারাপ করি, তাহলে মানে এই মুহূর্তে যে আমাকে কন্ট্রোল করতে কেউ আসবে না, কারণ সবাই সেম সিচুয়েশন দিয়েই যাচ্ছে। তাই যদি মোটিভেট করতে হয় তাহলে সেটা নিজেকেই করতে হবে, আদারওয়াইজ কিছু করার নেই। তো যেরকম আমার গল্পের বই পড়া বা আর্টিকেল পড়া কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কিছু ফিল করি না। মানে আমার পড়া জিনিসটা একটুখানি বোরিং মনে হয়, তার থেকে বেশি ভিজুয়াল কোনো এফেক্ট দেখলে সেটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং। ওয়েব সিরিজ বা সিনেমা যেগুলো হয়তো এতদিন কাজের প্রেসারে আমি দেখতে পাইনি, পেন্ডিং ছিল, সেইগুলো একদম মানে খুব চটজলদি কমপ্লিট করে ফেললাম। তারপরে আরেকটা আমার হবিজ এর মধ্যে একটা দিক হচ্ছে আমি রান্না করতে খুব ভালোবাসি। তো সেখানে একটুখানি ফোকাস করলাম। আগে কি হতো, সময় পেলে মাঝে মধ্যে করতাম, বাট এখন বেশ দায়িত্ব নিয়ে রোজই যে মানে মার হাতের একটা কাজ করে দিচ্ছি। তো ফলে আমাদের বাড়ির লোকের একটুখানি খাবারের স্বাদটাও বদল হচ্ছে। আচ্ছা, আবার আমার দিনের মানে মেজরিটি পোর্শন রান্নাঘরে কেটে যাচ্ছে, বা সেটার জন্য আমি হ্যাঁ ইউটিউবে কিছু বেটার মানে রেসিপি সার্চ করছি। তো ওটা একটা ইন্টারেস্ট। তারপরে মনে হলো যে খাওয়া দাওয়া তো অনেক হলো, কারণ খাওয়া দাওয়া বেশি করতে গিয়ে আবার ওয়েট গেইন হয়ে যাচ্ছে, তো অনেক প্রবলেম। তো ভাবলাম তাহলে মানে যদি টাইমটাকে ইউটিলাইজ করে, কারণ এরকম 3 মাস গ্যাপ তো আগে কোনোদিনও পাইনি, তাই ওটা ইউটিলাইজ করে যদি কোনো রকম কোর্সেস করা যায় ভার্চুয়ালি, যেটা আমার কাজে ইন ফিউচার কোনো এক্সট্রা বেনিফিট অ্যাড করতে পারে। তো কিছু বা যেরকম ধরনের যেরকম কোর্স গুলো যে হয়তো 40 আওয়ার্স কোর্স কি 7 ডেজ, তো সেইগুলোকে অ্যাপ্লাই করে এবার রেজিস্টার করে সেগুলোকে আমি কমপ্লিট করলাম। বা প্রচুর বা আমার সার্কেলে যারা মানে ঠিক এই লকডাউন থেকে নিজেদের অনেক তুলে ধরেছে, ওকে নিয়ে অনেক শুনেছি যে আজকে করে চলছে। কেউ হয়তো করে, জানতে না যে এই কাজটা করছে, কারণ তাকে আমি এত প্রফেশনে দেখি করে মোটিভেট করেছি। আর বাড়ির লোকের সাথে প্রচুর টাইম কাটিয়েছি। মানে এখন এখন বলতে গেলে বর্ষাকাল, মানে সেটা রোজই মেঘলা করছে, বৃষ্টি হচ্ছে, বাট একদম প্রপার লকডাউন ছিল তখন প্রায় গরমকাল বললেই চলে। তো তখন করে আমি বাবা মা ছাদে মানে ঘুরে বেরিয়েছি, আশপাশের লোক ঘুড়ি ওড়াচ্ছে, সেই দৃশ্যটাও কিন্তু অনেক মানে অনেক দিন পরে আমি কিন্তু অবজার্ভ করলাম, কারণ এখন ছাদে ওঠা হয় না বললেই চলে। এক্স্যাক্টলি, আমরা তো নিত্যদিনের জীবনে এত ব্যস্ত হয়ে গেছি, বাড়ির অনেক কোনাও এরকম পড়ে থাকে যখন যে জায়গায় হয়তো আমরা আজকে 10 বছর পর আমাদের নজরটা পড়লো যে হ্যাঁ ছোটবেলায় এই জায়গাটায় আমরা এরকম ভাবে মজা করতাম, বা ছাদে উঠলে আমাদের কোথাও গিয়ে রিয়েলাইজ হয় যে ছোটবেলায় এরকম ছাদে বিকেল বেলা উঠতাম, সাইকেল চালাতাম, আরো কত কিছু খেলতাম। মানে এই লকডাউনে কিন্তু আমাদের এন্টায়ার লাইফের একটা খুব সুন্দর ফ্ল্যাশব্যাক হলো, আমরা অনেক কিছু রিয়েলাইজ করলাম, অনেক কিছু শিখলাম, নিজেদেরকে আর একটা বেটার কন্ডিশনে নিয়ে গেলাম। যারা যারা সেলফ মোটিভেটেড থাকতে পেরেছি তারা এখন হয়তো পোস্ট লকডাউন বা এই দ্য নিউ নর্মাল লাইফে হয়তো ইনোভেটিভ কিছু করব। কিন্তু আমাকে একটা কথা বলো যে আজকে তোমার যে আজকে এখন একটা স্টেপল জার্নি এতে এসে তুমি পৌঁছেছো, তোমার একটা ব্র্যান্ড হয়েছে এখন। তো এই যে তুমি অন্টারপ্রেনারশিপে আসলে বা তুমি চিন্তা ভাবনা করলে যে আমি এবার নিজের প্যাশনের জায়গাটাকে একদম ফোকাসে রেখে আমি অন্টারপ্রেনিয়রশিপে আসবো, তো তোমার এই আশাটা কিভাবে হলো, মানে তোমার জার্নিটা স্টার্ট কিভাবে হয় এই অন্টারপ্রেনিয়রশিপের থেকে? স্টার্ট বলতে ছোটবেলা থেকে অ্যাজ ইউজুয়াল কোনো বিজনেস ফ্যামিলির মেয়ে নই। হ্যাঁ, যে বাবা ছোটবেলা থেকে স্কুল মানে স্কুলে নয় কলেজে পড়াতেন, মানে বিএড পড়াতেন, তো সেটা দেখেই বড় হয়েছি। তাই আমারও ড্রিম যে আমিও বড় হয়ে পড়াবো। আর মানে এটা ঠিক ম্যানুপুলেটিভ বলবো না, মানে যেরকম দেখেছি ওরকমই তো মানে শিখেছি ছোট থেকে। হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ। থেকেই মনে হতো যে মেয়েদের জন্য বোধহয় খুব সম্মানের আর খুব সেফ মানে জব প্রোফাইল হচ্ছে যে এদের ব্যাংকে চাকরি করা বা টিচারই করা। হ্যাঁ, কারণ যে মেয়ে মানে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মানেই হচ্ছে আগামী দিনে এসে বিয়ে করবে, তার যে ইনলজরা মানে কোন কাজটাকে এনকারেজ করবে বা যে ওয়েলকাম করবে ওটাকেও ভাবতে হবে, বা
তার কেরিয়ারের সাথে সাথে তাকে ছেলে মেয়েও মানুষ করতে হবে, কি ঘরের লোককেও দেখতে হবে। তো এইসব থেকে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, টিচিং প্রফেশনের জন্য আমি একদম ঠিকঠাক লোক। কারণ আমি যে আফটার মাই এইচএস আমি নিজে বাড়িতে মানে টিউশন করতে শুরু করি, তো মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্স ছিল। দেন আমি মানে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম ইংলিশে, দেন সিভি ড্রপ করে আলটিমেটলি একটা যে প্রাইভেট স্কুলে, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড প্রাইভেট স্কুলে আমি তো টিচিং প্রফেশনে আমি জয়েন করলাম অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার। তো খুব ভালোই চলছে। দেন মানে যেহেতু ছোটবেলা থেকে আমার মানে লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করতে আমি খুব ভালোবাসি, বা লোকের সাথে মিশতে খুব মানে খুব ইজিলি মিশে যাই, আমার অ্যাজ সাচ কোনো প্রবলেম হয় না মিশতে। তো কোনোদিনও ভাবিনি বা মাথায় আসেনি যে আমি ঠিক মানে যে আমার যেটা হচ্ছে যে এক্স ফ্যাক্টর বলবো, সেটাকেই আমি কোনোদিন যে আমার প্রফেশনে কাজে লাগাতে পারবো, বা এটাও কোনো প্রফেশন হতে পারে। তো দেন এই আমার কলেজ লাইফ থেকে এই যে মানে যে মাস্টার্স কমপ্লিট করার মধ্যে কয়েকজন বন্ধু বান্ধব হলো যারা খুব ক্লোজ ফ্রেন্ড আমার, যে একদম সুখে দুঃখে সবসময় আমার সঙ্গে আছে। তো তারা মানে সেই মানে কি বলবো, সেই ইন্টেন্স বা যে যে কোর যে গ্রুপটা, সেই গ্রুপের মধ্যে থেকে একজন স্পেসিফিক্যালি আমাকে বললো যে তোর এত ভালো তুই কথা বলতে পারিস, তোর পিয়ার কোয়ালিটি, তুই যে মানে বাই প্রফেশন তুই এটাকে তুই কেন মানে ইউজ করছিস। আমি বললাম দেখ, পিয়ার কোয়ালিটি দিয়ে কোনো প্রফেশন হয় না, আর সেটা করতে গেলে যেতে হয় হচ্ছে কর্পোরেটে। আমি সেলস এর জব, আমি যত ভালো কথা বলতে পারবো বা আমার হ্যাঁ সেলিং পিচটা ম্যাটার করে। তো তোর আমার চেহারা দেখে মনে হয় যে আমি সেলস এর জন্য দা ফিট, আমি একদমই আনফিট, আমি স্কুলে পড়াচ্ছি, আমি খুব এনজয় করছি আমার লাইফ। তো সেটাকে সেই মুহূর্তে মজা করেই উড়িয়ে দেওয়া হয়। তো দেন উইদিন 3-4 মান্থস যে আমি একটা ব্র্যান্ডেড ডেইরি থেকে একটা অ্যাসাইনমেন্টের যে মানে প্রপোজাল পাই, বা প্রপোজালটা ভাগ্যক্রমে আমার কাছে এসে পড়ে। প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করি। আমার মনে হয়েছিল একবার করে দেখি, কারণ আমি যেহেতু ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি, আমি কন্টেন্ট লিখতে পারি। মনে হয়েছিল হ্যাঁ ঠিক আছে, আই ক্যান গো উইথ দ্যাট, অসুবিধা নেই। তো স্কুলের সাথে সাথে সুন্দর দিব্যি ম্যানেজ করে করলাম। তো যখন ওটা হিট করে গেল, সাকসেসফুল হলাম সে ফার্স্ট মানে সে অ্যাসাইনমেন্টটা করে, তো আমি এত লোকের মানে প্রেজ বা ব্লেসিং পেলাম। তো ওটা পাওয়ার পরে আমার মনে হলো যে এই আমি এতদিন যে লাইফটা কাটিয়েছি, তো ওখানে কিন্তু আমার বন্ধু বান্ধব বা রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার ছাড়া আমার কিন্তু বাইরে কোনো এক্সপোজার সেই অর্থে ছিল না। বাট এই প্রথম যে মানে কি বলবো, যে আমাকে আমার কাজের জন্য নতুন করে কেউ চিনলো বা আইডেন্টিফাই করছে, বা তারা আমাকে প্রেজ করছে যে অ্যাজ ইফ যে আমার বাবার যে নাম করে, হ্যাঁ তুমি তো ওনার মেয়ে, তুমি তো খুব ভালো হবেই। মানে এটা যেন আমার একটা মনে হয় ইটস আ কাইন্ড অফ বার্ডেন বা এক্সপেকটেশন, যে তার মানে আমাকে একটা কাজ করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে যে আচ্ছা বাবার মেয়ে তো, আমাকে তাহলে তো কাজটা করলে হবে না। মানে এখানে আমার একটা কোথাও আইডেন্টিটি ক্রাইসিস ঠিক নয়, বাট কোথাও একটা আমার ছিল যে আমি ফাউন্ডেশন ছিল। এক্স্যাক্টলি একটা লিমিটেশন, যে তুমি এই পরিবারের মেয়ে, তুমি তো অটোমেটিক্যালি ভালো কাজ করবে, বা তোমার বাট মানে এই এই কাজ প্রেশারটা কি তোমার ছোট থেকেই ছিল, নাকি এটা বাই এজ ডেভেলপ করেছে ব্যাপারটা? বাই এজ ডেভেলপ, যে আমাকে নিজের একটা আইডেন্টিটি লাগবে। হ্যাঁ বাবার পরিচয় তো অবশ্যই বাবার পরিচয়, and we are proud of it. অবভিয়াসলি, হ্যাঁ, বা আমি যাকে বিয়ে করবো তারও পরিচয়টা আমারই পরিচয় হবে, ইটস ভেরি ট্রু। সেটা যে যে মেনে নিতে বা তার সারনেম ইউজ করতে আমার কোনো অসুবিধা নেই। বাট আমি চাই যে লোকে বা মানুষ মধুরিমা সরকারকে একটু আলাদা করে চিনি। এক্স্যাক্টলি। নিজে কি, তারপরে তার বাবা পরিবার তো অবশ্যই থাকে। তো আমি যখন দেখলাম এই কাজটা করতে গিয়ে আমাকে আরো 5টা লোক আমার কাজের জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করছে বা আমাকে চিনছে, ওটা আমার কাছে একটা খুব যে মোটিভেটিং বা স্পার্ক আমার মধ্যে এনেছে, যে না তুই ভাব না যে এটা নিয়ে যদি কিছু করা যায়। তুই মানে সেই মুহূর্তে একটুখানি মানে সেলফ কাউন্সিলিং কিছু একটা আমি আমার সাথেই হয়েছিল, যে না আচ্ছা। আমি করলে আমি কেন করতে পারি। তো দেন এইভাবেই চলতে থাকলো বেশ, মানে লোকজন আমাকে পছন্দ করছে, আমি দিব্যি কাজ করছি। বাট যখনই আমার কাজের ওয়ার্কলোড বা প্রেশার বাড়তে শুরু করলো, স্কুল লাইফ আর এটার মধ্যে আমি কিন্তু ব্যালেন্স করে উঠতে পারছিলাম না। কেন, মানে এক্স্যাক্টলি তাহলে মানে কোন জায়গায় সমস্যাটা হচ্ছিল? কারণ তোমার তো দেখো মোটামুটি স্কুলের টাইমিং মানে তো 10টা থেকে 5টা কি 6টা, দেন তারপরে তো তুমি অনেকটাই সময় পাচ্ছিলে, তো মানে এক্স্যাক্টলি কি সমস্যা হচ্ছিল তখন? স্কুল আওয়ার্সে যখন আমি ফ্রিল্যান্সিং এর কোনো মেল বা কাজ আসতো,
তখন আমাকে সেটা ইগনোর করতে হতো প্রথম প্রথম, বাট সেটা করতে গিয়ে দেখলাম যে ফ্রিল্যান্সের কাজে আমার প্রচুর হ্যাম্পার হচ্ছে, মানে হ্যাম্পার বলবো না, বাট লেট হয়ে যাচ্ছে আমার। যে আমার কাজটাই যে হাত থেকে বেরিয়ে গেল তা নয়, বাট আমি ঠিক টাইমটা ম্যানেজ করে উঠতে পারছি না। আবার ঠিক উল্টো দিক থেকে স্কুল যদি আমি অ্যাবসেন্ট করে বা যদি বাড়ি ফিরে আমার তো কিছু স্কুলের কিছু পেন্ডিং কাজ তো আমার থাকে, যে পরের দিন আমি গিয়ে কি পড়াবো বা কিছু আমার প্রিপারেশন, সেটা আমি করতাম না। আমি তখন আমি ঠিক বাড়ি ফিরেই আমার ফ্রিল্যান্সিং এর কাজ নিয়ে বসতাম। এক্স্যাক্টলি, পরের দিন স্কুলে গিয়ে আবার ওই উল্টো প্রেশারটা পড়ে যেত। হ্যাঁ, আচ্ছা, এবার স্কুলও আমাকে মানে স্কুল উইল নট লিসেন যে আমি বাদ বাকি সময়টা অন্য কোথায় এনগেজ। তারা আমার থেকে তাদের যে জব রোল সেটা বুঝে নেবে। আবার ঠিক আমি যেখানে যে ফ্রিল্যান্সিং করছি সেই হাউসই বলো বা সেই ক্লায়েন্টস গুলোই বলো, তারাও তো শুনবে না যে আমি কোথায় বিজি আছি আমি সারাদিন। তারা তাদের অ্যাসাইনমেন্টটা বুঝে নেবে। তো মাঝখানে এই দোনোমনোর মধ্যে যে আমার শরীর তো খারাপ হতে শুরু করলো, তার থেকে বেশি হচ্ছে মেন্টাল প্রেশার, মানে আমি ভুলে যেতে শুরু করলাম স্কুলে কি কাজ বাকি ছিল আর ফ্রিল্যান্সে আমার কতটা কাজ করা হয়েছে বা কি স্পেসিফিকেশন, আমার পুরো ওভারল্যাপ হয়েছে। মানে একটা পয়েন্টের পরে গিয়ে আমার আর মাথাটাই কাজ করতো না যে আমি কোনটায় ফোকাস করবো আর কি করে ফোকাস করবো। মানে তারপর ভেবে দেখলাম যে এরকম ভাবে চলতে থাকলে যে নয় এটা হবে নয় ওটা হবে। তো আমি নিজের সাথে কথা বললাম যে আমি কোনটা করে আমি বেশি খুশি বা কোনটা করতে চাই। তো দেখলাম স্কুল লাইফের জব বা স্কুল লাইফের যে রোল সেটা প্লে করে আমি খুব ভালো আছি, খুশি আছি, কিন্তু আমি খুব সিকিউর, মানে আমার লাইফে কোনো হেডেক, কোনো টেনশন, কোনো টার্ময়েল কিচ্ছু নেই। মোরওভার ওই এক্সাইটমেন্টটা নেই বা ওই অ্যাডভেঞ্চারটা নেই যে না লেটস সি এটা করার পর কালকে কি হবে। তুমি জানতে যে আমি তো পড়ছি, কালকে গিয়ে পড়াচ্ছি, পরশু এক্সাম, পরের দিন খাতা দেখা, পরের দিন রেজাল্ট, আবার পরের বছর একটা নতুন স্লট অফ ব্যাচ। বলতে গেলে যেটাকে আমরা বলি না যে খুব মানডেন লাইফ, মানে আজকে যা কালকেও তাই পরশুও তাই। এক্স্যাক্টলি, বাট এই লাইফস্টাইলটাই অনেকেই আছে খুব পছন্দ করে, কিন্তু তারা ওই জায়গাটুকুতেই বাউন্ডেড থাকে, এর বাইরে গিয়ে তারা ভাবতে পারেন না। এবার যারা ভাবতে পারে তারাই মনে হয় আজকে জীবনে এগোয় এবং সেখান থেকে এক নতুন শুরু হয়। স্কুলে আমার মানে যে ভ্যারাইটি বলতে ছিল হয়তো যে আমি অন্য রঙের একটা শাড়ি পরে যাচ্ছি, হ্যাঁ, থেকে বেশি কিন্তু কোনো ভ্যারাইটি নেই। আমার জব রোলটা উইল বি সেম, আমি আজকেও যা পড়াচ্ছি আমি কালকেও তাদেরকেই তাই পড়াচ্ছি। বছরের পর বছর শুধু মুখগুলো চেঞ্জ হবে, বাট থিংস উইল বি দ্য সেম। যে 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 স্কুলের চাকরির সূত্রে অনেক মানুষজনকে চিনেছি, মানে ছেলে মেয়েদের ট্যাকেল করা কিন্তু খুব ডিফিকাল্ট। মানে তাদের মন বুঝিয়ে তাদের সাথে মিলেমিশে পড়ানো খুব ডিফিকাল্ট। তো ওটা আমার একটা লাইফের এক্সপিরিয়েন্স। বাট আমি দেখলাম যে এই এত কমফর্টনেস এর মধ্যে আমি বেশি দিন টিকতে পারবো, কারণ আমার এক্সপেন্সার বা রিস্ক বা মানে স্ট্রাগল না, মানে একটু যদি হ্যাঁ নিজের কিছু হাত পা খুলে করার জায়গা না থাকে, তাহলে আমি বেশি দিন সেখানে সাস্টেন করতে পারবো না, আমার খুব যে একঘেয়ে লাগতে শুরু করবে। দেন আমি ডিসাইড করলাম যে না, যতই সিকিউরড লাইফ বা যতই সিকিউরড আমার স্যালারি হোক, আই উইল লিভ দিস জব ফাইনালি। সো আই উইল স্টার্ট আপ মাই ওন ইনস্টিটিউশন বলো বা বিজনেস বা যাই বলো, সেটাকে একদম জিরো থেকে শুরু করতে হবে। দেয়ার উইল বি নো ওয়ান টু হেল্প মি ফিনান্সিয়ালি, বা সেরকম ভাবে যে বুদ্ধি দিয়ে বা কারোর কাছে গিয়ে আমাকে সে আমাকে এক্সপোজার দেবে সেরকম কেউ নেই। প্রত্যেকটা জিনিস যদি করতে হয় আমাকেই করতে হবে, আদারওয়াইজ স্কুলের লাইফই যে লিড করবো বাট কোন রকম রিগ্রেট করতে পারবো না। মানে আর আগামী 10 বছর পরে গিয়ে তখন যদি আমি মন খারাপ করি, তখন কিন্তু আর ব্যাক ফুটে হাঁটার কোন রকম জায়গা থাকবে না। ডিসিশন এখনই নাও। তো দেন ডিসিশন নিলাম যে না, আমাকে একটা নতুন কিছু করতে হবে, সেখান থেকেই বি মেকার্স এর জন্ম। তারপরে শুরু হলো আমার নতুন স্ট্রাগল। আচ্ছা, মানে আমি বিজনেসের কিচ্ছু বুঝতাম না। আমি তো ওটাই ভাবছি যে মানে অনেক সময় ফ্যামিলি থেকে যে চাকরি ব্যাকগ্রাউন্ড মানে জেনারেশন ওয়াইজ চাকরি, তো তোমাদেরও বুঝতে পারছি যে বাবার থেকে ইন্সপায়ার্ড হয়ে তুমিও ইনিশিয়ালি ক্যারিয়ার স্টার্ট করেছিলে অ্যাজ এডুকেশনিস্ট বা টিচার বলেন, সেখান থেকে এতটা রিস্ক নিয়ে একটা এন্টারপ্রেনিয়রশিপের জায়গা, মানে একটা ফিক্সড, তুমি জানতো যে মানে এই ধরো লকডাউনেই তাই, যদি তুমি ওই চাকরিটা করতে তুমি জানো যে হ্যাঁ মাসে আমার এতগুলো টাকা তো আসছে, ঠিক আছে, সিকিউরড। whereas এখানে তুমি জানো যে ইয়েস আই ক্যান আর্ন, বাট সেটার জন্য অনেক বেশি মেন্টাল ওয়ার্ক করা, হয়তো ফিজিক্যাল এখন অ্যাক্টিভিটি হচ্ছে না,
ভার্চুয়ালি নিজেকে অ্যাডভান্স করা, নতুন স্কিলস গুলোকে অ্যাকোয়ার করা। তো এন্টারপ্রেনারশিপে তো প্রতি মুহূর্তে চ্যালেঞ্জেস আছে যেটা তোমাকে ফেস করতে হচ্ছে। বাট এই যে ড্রাস্টিক চেঞ্জেসটা প্রফেশনালি তোমার কাছে আসলো, এর জন্য আমি শিওর তোমাকে নিজেকে অনেক চেঞ্জ করতে হয়েছে, অনেক অ্যাডভান্স করতে হয়েছে নিজেকে এই প্ল্যাটফর্মের জন্য। অনেকটাই কিন্তু মানে দেখো, শুধু তো কথা বললে হয় না, ওভারঅল একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টেরও দরকার পড়ে এই সেক্টরে কাজ করার জন্য। তো এই সময় নিজেকে তুমি কিভাবে তৈরি করলে মেন্টালি, ফিজিক্যালি এন্ড আদার্স? আমার তৈরিটা হচ্ছে কিছু গাইডেন্স, আবারও বলছি, মানে যে কজন বন্ধু আমার এইসব সেক্টরে কাজ করেছে বা করে, তারা আমাকে প্রচুর গাইডেন্স দিয়েছে যে এটা ওরকম কর, ওরকম করে কর। দেখো যে, কিন্তু আমি না বুঝতে পারতাম না যে হাউ টু অ্যাপ্লাই অল দোজ থিংস, কারণ যেহেতু কখনো করিনি জিনিস, তারা জানে, তারা আমাকে এসে 1 2 3 4 পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছে। বাট আমি করতে গিয়ে দেখছি যে হ্যাঁ পয়েন্ট গুলো তো জানি, বাট কোথায় অ্যাপ্লাই করবো আর কখন করবো, হাউ টু পারফর্ম, মানে ওই ব্যাপারটা যে মানে আমি একদম প্রথম ঠিক করলাম যে আমার নিজের নামে একটা বিজনেস বা কোম্পানি খুলতে কি লাগে, মানে আমি তো কিছুই জানি না, আউট অফ নোওয়্যার একটা বিজনেস করব। তো আমার যে কজন বন্ধু বান্ধবদের আইডিয়া আছে, আমি খবর নিলাম যে তো ট্রেড লাইসেন্স লাগে, এটা কোথা থেকে করাতে হয় জানি না। কোনোদিন এরকম যে গাড়ির ডকুমেন্ট রিলেটেড কাজকর্ম একদম চিরকাল বাবা করে এসেছে দেখেছি, ব্যাংক ওয়ার্ক হোক, সেই খুঁজে খুঁজে মানে কিছুটা গুগল করে, কিছুটা লোককে জিজ্ঞেস করে, বা আশেপাশে মুদিখানার বা একটু বড় যেসব দোকান যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছি গিয়ে আমি, হ্যাঁ গো শোনো, হ্যাঁ তুমি যখন দোকান খুলেছিলে এরকম যে ট্রেড লাইসেন্স কোথেকে বানিয়েছিলে গো? হ্যাঁ, তারা তখন বলেছে না তুমি এরকম কর্পোরেশনে যাও, লোকাল কর্পোরেশন, সেখান থেকে তোমাকে হেল্প আউট করবে। তো এরকম করে তারপরে শুনলাম যে নাকি হ্যাঁ ট্রেড লাইসেন্স লাগে, তো হলো। তারপরে শুনলাম নাকি হ্যাঁ কারেন্ট অ্যাকাউন্ট লাগে। হ্যাঁ, চিরকাল সেভিংস অ্যাকাউন্টই বুঝতাম, কোনোদিন কারেন্ট অ্যাকাউন্ট বুঝতাম না। সেটা করতে গেলে যে যে মানে কি কি ডকুমেন্টস বা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হয় জানতাম না। আমার বন্ধু অ্যাক্সিস ব্যাংকে চাকরি করে, তার সূত্রে সেখানে গেলাম যে এরকম যে আমি একটা অ্যাক্সিস ব্যাংকে হোক বা যেখানে হোক, তুই আমাকে একটুখানি গাইড কর কি করে। ও আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল। সেখানে করতে গিয়ে শুনলাম কোম্পানির নাকি একটা স্ট্যাম্প লাগে, আমি আগে থেকে জানতাম। এখান থেকে আবার স্ট্যাম্পের দোকানে গিয়ে স্ট্যাম্প বানালাম। মানে এই ছোট 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 করে মানে প্রত্যেকটা স্টেজে আমি কিন্তু পুরো থেকে শিখেছি। এই মুহূর্তে মনে হতো বাবা কেউ কি নেই আমাকে হেল্প করার, বাট এখন মনে হয় খুব দরকার ছিল ওই থেকে শেখা। অতবার থেকে শিখেছি বলে আমার কিন্তু ঠিক আজকে সেই সেই স্ট্রাগলটার জন্যই কিন্তু আমি যেটুকু করতে পেরেছি ওইটুকু স্ট্রাগলের জন্য। মানে আমাকে যদি তখন কেউ হাতে ধরে সবটা করিয়ে দিত, তাহলে কিন্তু আমার মধ্যে সেই মোটিভেশন বা জিলটাই থাকতো না যে আমি বলতো। হ্যাঁ এক্স্যাক্টলি। আর কি বলতো, হাতে ধরিয়ে শিখিয়ে দিলে তো ব্যাপারটা সেটা ওই কোথাও গিয়ে একটা কপি করার মতন বা কারোর দেখে একটা শেখা সেটা হয়। whereas নিজে করলে কি আমি পুরো প্রসেসটা আমি জানতে পারছি, এবং পরবর্তীকালে যদি আমার কোনো বন্ধু বান্ধব বা আমার ভাই বোনেরা থাকতে পারে, বা তোমার ক্ষেত্রে যেমন স্টুডেন্ট, তাদেরকেও আমরা গাইডটা করতে পারছি। মানে নিজেরা আমরা থেকে যতটা শিখবো, দেখে শিখে কিন্তু সেই ততটা শেখার হয় না। তো শেখার তো কোনো শেষ নেই। আজকে আমি শিওর যে এখনো যে তুমি এই উই মেক আসটাকে চালাচ্ছ, তুমি কন্টিনিউয়াসলি এখন অনেক কিছু শিখেছো, এবং তুমি নিজেই বলে যে এন্টায়ার লকডাউন বসে তুমি ডিজিটালি অনেক মানে আই মিন কোর্সেস এন্ড অল করেছো। তো এটা তো গেলে এখনের কথা, কিন্তু প্র্যাকটিক্যালি বলো যে একটা যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি শুরু করতে চাই, আমার নয় আইডিয়াস রয়েছে, তোমার বন্ধুরা তোমাকে গাইডেন্স দিয়ে দিল, তুমি শিখে স্ট্র্যাটেজি করে তুমি সবকিছু বানিয়ে নিলে, কিন্তু দুটো ইম্পর্টেন্ট জায়গা যেটা আমার মনে হয় যে কোনো ব্যবসা শুরু করার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফান্ডিং, এন্ড সেকেন্ড হচ্ছে যে একা তো ব্যবসা করা যায় না, ফর দ্যাট ইউ নিড আ টিম। এবং তুমি এরকম একটা স্ট্রং টিম কিভাবে বিল্ড আপ করলে, আর এই যে যেখানে তুমি একটা স্যালারাইড পার্সন ছিলে সেখান থেকে ইউ হ্যাভ বিকেম আ লিডার, এবং তোমার সাথে এখন লোকজন কাজ করছে, এই যে হিউজ চেঞ্জেসটা আসলো। তো আমি জানতে চাইবো যে এই দুটো ইম্পর্টেন্ট জায়গা তুমি কিভাবে হ্যান্ডেল করলে, বা এই দুটো জায়গা হ্যান্ডেল করতে গিয়ে তোমার মানে কিরকম কি চ্যালেঞ্জেস এসেছিল। স্পেশালি আমি ফান্ডিংটার দিকেই করছি, বিকজ দেখো এটা একটা প্র্যাকটিক্যালি আমরা কথা বলছি, আমি বলবো না যে কেমন লেগেছিল তোমার যখন তোমার প্রথম অফিস হয়েছিল। দিস ইজ নট, ইয়েস দিস ইজ আ গুড কোয়েশ্চেন, বা ঠিক আছে জিজ্ঞাসা করাই যায়, কিন্তু ইন প্র্যাকটিক্যাল লাইফ আমার মনে হয় যে আমাদের যারা ভিউয়ার্স আছে তারা এখন অনেকটাই ওয়াইজ, এবং ওরা চায় প্র্যাকটিক্যাল লাইফ
প্রবলেম গুলোর দিকে ফোকাস করে সেখান থেকে সলিউশন বার করতে। তো তুমি যদি একটু আমাদেরকে তোমার এই স্ট্রাগলের জায়গাটা রিলেটেড টু ফান্ডিং এন্ড এই গ্রুপ ফর্ম করা একটু এগুলো যদি একটু শেয়ার করো আমাদের খুব ভালো হয়। তো প্রথমে আমি যেটুকু আমার স্কুলের চাকরি করে আমার যেটুকু যা সেভিংস ছিল, কারণ আমি কোনোদিনই খুব লাক্সারি করে দিন কখনোই কাটাইনি, তাই আমার সেভিংস ছিল। তার সাথে ফ্রিল্যান্স করতে করতেও আমার কিছু সেভিংস আমার মানে এসেছিল। এবার যেহেতু আমি এখনো অব্দি আনম্যারিড, তাই বাড়িতেও তোমাকে একটা বিশাল কোন রকম দায়িত্ব আছে আমার, বা সংসার চালাতে হয় সেটা নয়। তাই মোটামুটি আমার টুকটাক যা নেসেসারি বা আমার লাক্সারি করে আমার কাছে প্রায় সেভিংস প্রায় মোটামুটি ছিল। বাট সেটা একদমই নয় যে আমি তাই দিয়ে একটা কোম্পানি একদম তৈরি করতে পারি। তো আমি যখন ঠিক করলাম যে আমার একটা অফিস চাই, আমি তখন ঠিকই করলাম যে এক্ষুনি জায়গা কিনে অফিস নেওয়ার মতন সেই ক্যাপিটাল বা ফান্ডিং আমার পক্ষে পসিবল না। তো আমি তখন রেন্ট একটা অফিস নিলাম, যে অ্যাটলিস্ট যে আমার কাজ তো শুরু হোক, তারপরে যে গ্র্যাজুয়ালি আই ক্যান প্রসিড। তো যেটুকু আমার সেভিংস ছিল, প্লাস আমি সেই মুহূর্তে বাবার থেকেও কিছুটা হেল্প পেয়েছিলাম, যদিও ইন দ্যাট কন্ডিশন যে আমি তোমাকে আমার পোর্শন দিয়ে দেবো, যে লোকের থেকে লোন করার থেকে একদম ঘরের লোক তুমি দাও একটা মানে সিকিউর জায়গা। কিছুটা আমার সেভিংস, কিছুটা বাবার থেকে নিয়ে, তো সেইভাবে একসাথে করে। বাট যে আমার একটা বলার জায়গা হচ্ছে, আমার প্রথম থেকে ইচ্ছে যে পুরোটা যেন যে আমার নিজে হাতে হয়, যে কেউ যেন না কখনো বলতে পারে যে হ্যাঁ ওখানে তো আমার পোর্শন আছে মধ্যে। হ্যাঁ, যারা গাইড করছে যে আই এম থ্যাঙ্কফুল এন্ড গ্রেটফুল টু দেম, সেইটা ব্যাপারে বলছি না। বাট ফান্ডিং এর ক্ষেত্রে যে আমি কোনোদিনও চাই না যে অন্যের শেয়ার নেব, পরে তার সাথে আমার ঝামেলা হলো আমি তাকে ভুলে গেলাম। তাই আমার দরকারই নেই অন্য কারোর থেকে যে কোনো রকমের যে এক্স্যাক্টলি। আর ওটা খুব গায়েও লাগে, মানে ফট করে ধরো তোমার অফিস হচ্ছে খুব সুন্দর চলছে, ফট করে বলে তো আমি হেল্প করেছিলাম বলে আজকে করতে পারছি, নাহলে তো পারতোই না। ইটস আমার ভেরি ইরিটেটিং। এক্স্যাক্টলি আমার ওই কনফ্রন্টেশনটা কোনোদিনও আসবে সেই জায়গাতেই আমি যেতে চাই। এক্স্যাক্টলি। মানে পুরোটাই ক্লোজ ডোর করে একদম ছোট, মানে হয়তো একটা এইটুকু ঘরের অফিস, মানে সেখান থেকে শুরু করা, যেটুকু না কিনলেই নয় অফিসের জন্য, সেইটুকু প্রিপারেশন দিয়েই শুরু করা। তারপরে যে বলতে নেই যে আমার কাজটা তখন রেগুলারলি হতো, রেগুলারলি ইন দ্য সেন্স প্রত্যেক মাসে আমার ফ্লো ছিল কাজে। এবার যেহেতু কাজের ফ্লোটা ছিল, তাই টাকাটা আমার কখনোই স্টপ হয়ে যায়নি, সেটাও একটা ফ্লোতে আসতো। ওকে। তাই আমার ওটাকে ব্যালেন্স করতে পেরেছি। যেরকম না যে আমার শুধুই যে বেরিয়ে যাচ্ছে আমার কিছু আসছে না। তো যেহেতু একটা ব্যালেন্স ছিল যে আমার যেটুকু আসছে, বা কখনো হয়তো হয়েছে যে কিছু এসছে কম গেছে বেশি, বাট স্টিল যেহেতু ফ্লোটা কন্টিনিউ হয়েছে, তাই আমার অতটাও ব্যালেন্স করতে কিন্তু খুব যে নাজেহাল হয়ে গেছি বা দেয়ালে মানে একদম পিঠ থেকে গেছিল ওই রকম কিন্তু সিচুয়েশন আমার হয়নি। কিন্তু স্ট্রাগল কিচ্ছু বুঝতাম না, মানে শুধু বিজনেস মানে বুঝতাম 10 টাকায় কিনে 5 টাকায়, মানে হ্যাঁ 10 টাকায় কিনলে 12 টাকায় বিক্রি করতে হবে, সেটা তো একদম সবাই ছোট থেকে জানে। বাট এখন বুঝেছি বিজনেস মানে কিন্তু ওইটুকু জিনিস নয়। সবচেয়ে আগে একটা মানে খুব সুন্দর টিম লাগে, কারণ একা বিজনেস করা ইজ ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। যারা পারে তাদেরকে হ্যাটস অফ, বাট আমার মনে হয় না যে একা বিজনেস করা পসিবল। দিকটা কিছুটা এইভাবে আমি সর্ট আউট করেছি, এখন অনেকটাই গুছিয়ে নিয়েছি। কারণ আমি খুব স্ট্র্যাটেজিক্যালি আমি যে মানে সেভিং করেছি, তার জন্য আমার টিমের মধ্যে যে মানে স্ট্র্যাটেজিস্ট, যে মানে যাকে আমরা বলি স্ট্র্যাটেজি গাই আর কি, সে খুব সুন্দর করে কি করে আমাকে বলে দিয়েছিল যে তুই এরকম এরকম করে তুই সেভিং কর, হ্যাঁ, তাহলে তুই যে মানে হঠাৎ যদি 1 মাস যে কোনো রকম কাজ নাও হয়, তুই হঠাৎ করে একদম অথই জলে গিয়ে পড়বি না। তোর কাছে কিছু নেই, তুই একদম হাঁ করে বসে আছিস, সেরকম অ্যাডভার্ট হবে না। তো আমি সেরকম কতই চলে। তো মানে এই যে 3 মাস আমার বন্ধ, হ্যাঁ ডেফিনেটলি কাজে হ্যাম্পার্ড হয়েছে, বাট এরকম নয় যে যে আমি একদম লকডাউন কি হবে, একদম ডিপ্রেশন, আমি কিন্তু ওরকম হইনি। কারণ এই যে মেনটেন করে চলি যে না এটার পরে ওটা করব, ওটার পরে ওটা হবে, সবকিছু একটু করা যায়। আর এই লাইক অফ গ্রাফিক ডিজাইনার আছে, একজন স্ট্র্যাটেজিস্ট আছে, একজন অ্যাকাউন্ট দেখে, এরকম আছে, সবাই কম সেম এজ,
বড় বন্ধু বান্ধব, আমি আবারও বলছি সবাই আমার মানে যে একদম বাইরের কাউকে কিন্তু আমি রিমেকার্সে করিনি, কারণ সে কিরকম, তার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করবে কিনা আমি জানি না। তো আমি এরকম কিছু লোককেই বেছেছি যারা আমার সারাউন্ডিং এ আগে থেকেই ছিল। তাই আমার কিন্তু মেন্টালিটি ম্যাচটা আগে থেকেই ছিল, কিন্তু হয়তো কাজের ক্ষেত্রে এখন অনেকটা বেশি ক্লিয়ার হয়েছে বা কাছাকাছি এসেছি আমরা। বাট একদম তাকে চিনি না, নতুন লোক, যে আমি এরকম খুঁজিও নি, কারণ আমার ইন্টেনশনও ছিল না যে আমি আননোন কাউকে অ্যালাউ করবো। যারা আছে তাদের কাছে কিন্তু রিমেকার্সটা একটা টিম। আর মানে সবার যদি মানে এরকম কখনো মানে সুযোগ হয় যে মানে সবাই আমরা একসাথে তোমার সামনে আছি, তুমি দেখলে বুঝবে, যদিও তুমি বলছো আমি সিইও বা ওনার, মানে ওনার কথাটাই বেশি হয়তো এখানে যায়, তো ব্যাপারটা কিন্তু একদমই মানে ঠিক একদম এই কারণে, কারণ সিন সবার থেকে বড়টা হচ্ছে আমি খাই, আর ওদেরকে আমি বকাঝকা দিই না। তো দেখলে মনে হয় যে আমি এমপ্লয়ি, মানে মানে সবাই বস, আমার ওপর চোটপাট কেন এটা হলো না, কেন এটা হলো, আর কেন এটা করলি। তো যাই হোক, বন্ডিং মানে আমি কারোর ওপর ওরকম বসে যে অ্যাপিয়ারেন্স চাই না, যে কি হলো না, ঝগড়া জানি ব্যাকআপ এই বিকাশের জন্য আছি, মানে এরকম কোনো কন্ডিশন নেই, বিমেকাস আছে বলে আমরা সবাই আছি। এক্স্যাক্টলি, মানে এটাই এখন তোমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে। কিন্তু আমার একটা জিনিস না মানে ভাবলে খুব মজার লাগছে যে একটা সময় মানুষ যাকে যে 10টার সময় উঠে, একটা মেয়ে রোজ স্কুলে যায়, স্কুল থেকে আসে, এসে বাড়ি থাকে, এবং সেখান থেকে হঠাৎ করে 1.5-2 বছরের মধ্যে নিজের অফিস টফিস হয়ে গেল, পুরো অন্য সেক্টরে চলে গেল, সেখানে এত সাকসেসফুল। তো মানে সোসাইটি বা এক্সটার্নাল ফ্যামিলিজ বা সবার থেকে রেসপন্সটা কিরকম পেলে যখন মনে করো একটা ব্র্যান্ড হয়ে গেল তোমার, যেখানে সবাই তোমাকে ফাউন্ডার বলছে, কেউ ওনার বলছে, তোমার নিজস্ব টিম রয়েছে, এরকম ভালো ভালো ইংলিশ পেপার, বেঙ্গলি পেপারের সাথে তুমি এত ভালো ভালো কাজ করছো, এত মানুষ, এত ব্র্যান্ডকে এখন তুমি প্রমোট করছো, তো সোসাইটি কিভাবে ব্যাপারটা অ্যাকসেপ্ট করছে? তো এই ব্যাপারে বলতে গেলে আমার দুটো ফিডব্যাক, যেটা একটা হচ্ছে খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি, যে খুব এনকারেজ করেছে বা ব্লেসিংস দিয়েছে, বা যে মানে তাদের পক্ষে যেইটুকু সম্ভব যে আমাকে মানে নলেজ সাপ্লাই করা, সেটা তারা সেটা করেছে। যে আবার ঠিক উল্টো দিক থেকে যে প্রচুর নেগেটিভ ফিডব্যাক তো পেয়েছি, ডিমোটিভেশনও পেয়েছি। তো আগে আমি খারাপটা বলিনি, কারণ খারাপের পরে ভালোটা শুনতে সবারই ভালো লাগে। খারাপটা হচ্ছে লোকের অনেকে বলেছে একদম নর্মাল, যে কি নিজের একটা স্টেডি ইনকাম ছেড়ে কি করছিস সেগুলো। আর এর হ্যাঁ, আর সেলস রিলেটেড কাজ ও তো লোকে দরজায় গিয়ে গিয়ে করতে হয়, এটা কোনো কাজ হয় নাকি? হ্যাঁ, মেয়ে হয় রাত্রিবেলা 11টার সময় ওরকম ক্লায়েন্ট মিটিং করে বাড়ি ফিরতিস, মানে একটুখানি অপছন্দ বা মানে কোথাও গিয়ে একটা ক্যারেক্টারে প্রশ্ন চিহ্ন। আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি কথাটা, যে ক্যারেক্টারে প্রশ্ন চিহ্ন। বিশাল, এত লিডিং ব্র্যান্ডের সাথে কাজ করছে, এই করছে সেই করছে, কি করে হচ্ছে, এত কাজ কিভাবে হচ্ছে, লট অফ যে ফেসবুকে এতগুলো ছেলে লোকজন, মানে হ্যাঁ যে পুরুষ, যারা হয়তো আমি কোনো যে পোস্ট কিছু করলে তারা কমেন্ট করে, তো অনেকেরই মনে হতো বাবা এই মেয়েটা এত কেন কথা বলে লোকের সাথে, আননোন লোকের সাথে। আমি বোঝাতে পারতাম না যে যে মানে হ্যাঁ এটা করতে আমার ভালো লাগে, প্লাস ইট ইজ আ পার্ট অফ মাই জব। একটা মেয়ে একটা ছেলের সাথে বা একটা পুরুষ মানুষের সাথে 11টার সময় কথা বলতে মানেই যে খারাপ কিছু করছে তা কিন্তু না। একদমই, তার যদি খারাপ কিছু করার মেন্টালিটি হয়, তাহলে সে সকাল 11টাতে কথা বললেও খারাপ করবে, সে দুপুর 12টাতে কথা বললেও খারাপ করবে। হ্যাঁ, তার জন্য তাকে মাঝপথে কথা বলতে হয়। মানে হ্যাঁ, তুমি ভালো করে জানবে, কারণ তুমি আমার কাজের ধরন জানো, আমি লেট নাইট যে ফোন কলে কথা বলেও কাজ করি, ভেদাভেদ করি না যে ঠিক উল্টো দিকের লোকটা কোনো পুরুষ মানুষ নাকি কোনো মেয়ে, সবাই ফ্যামিলি। আমি বলবো না, কারণ তারা আমার ফ্যামিলি মেম্বার না হলে আমার পক্ষে একা বিমেকাস চালানো ইম্পসিবল।
ফেক, আমি তার সাথে যখন যেরকম দরকার আমি কিন্তু কোঅপারেট করি। যেই কোয়েশ্চেন মার্কটা যখন শুনছিলাম যে চেনা লোকও আমাকে ওরকম কোয়েশ্চেন মার্কের আমার তকমায় ফেলতো, হ্যাঁ, খুব অবাক লাগ, কষ্টও পেয়েছি যে এই লোকগুলোই এরকম। তো এতদিন তো বুঝতে পারিনি, আর মানুষ চিনতে শুরু করলাম, তার বুঝতে শুরু করলাম লড়াইটা আমার একার নিজে, যে 50 জন চলে আসবে, ভীষণ ভালো হয়েছে, কংগ্রাচুলেশন জানো, হ্যাঁ, তার মধ্যে হয়তো অনেকে মন থেকে আমাকে হয়তো কংগ্রাচুলেট করেন বা আশীর্বাদ করেন, বাট আজকাল না বেশিরভাগ মানুষই খুব শো অফ করি তো আমরা, এখন সব তোমার একটা কোনো বা খারাপ পয়েন্ট বার করি প্রায় 100 জন চলে আসবে টু যে মানে যে মেক আ কনভারসেশন বা মেক অন দ্যাট, যে হ্যাঁ মধুরি খারাপ, সৌমিন না ওই আমি ভালো করলে তোমরা অ্যাপ্রিশিয়েট করো না, আমার খারাপ কিছু হলে বা আমাকে নিয়ে তোমরা যখন কোনো খারাপ কমেন্ট করো সেটাও আমার মনে না যে দেওয়ার বা গুরুত্ব দেওয়ার প্রয়োজন করে, আমি বোধ করি মানুষগুলো আমাকে ভালোবেসে আমাকে যে কিছু বলতে আসে বা আমাকে ব্লেসিংস দেয়, তো ঠিক খারাপ কাজ করি এই মানুষগুলোর কথা কিন্তু আমি শুনবো, তারা যদি আজকে আমাকে এসে বকাও দেয় তাহলে কারণ আমি জানি ভালো আমার রাদার এরকম নয় যে আমার ক্যারেক্টারের ওপর কোয়েশ্চেন মার্ক আছে, আমি একদম সেগ্রিগেট করে নিয়েছি যে আচ্ছা এরকম কি হয়, ফার্স্ট সেক্টরে বিলং করে যারা আমার প্রায়োরিটি লিস্টে সবার আগে, যারা আমাকে বকে যে পারলে মারতেও পারে, বলে আর কি ব্যাপার, হ্যাঁ, মানে যারা টেকনিক্যালি তুমি প্রগ্রেস করো লাইফে সেটা চায়, হ্যাঁ, যাদের কাছে অকপটে গিয়ে আমার ফ্লস গুলো বলতে আমার কোনো রকম অসুবিধা নেই, তারা আমার প্রায়োরিটির একদম মানে একদম ফার্স্ট একদম টপে বিলং করে। সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছে বাকি মানুষজন যারা আমার যে কাজটা বন্ধ হয়ে গেলেই ভালো হয়, বা হয়তো মুখে বলেন না মনে মনে হয়তো কামনা করেন যে কি এমন কাজ করে, এইটুকু একটা মেয়ে কোনো বুদ্ধি আছে নাকি, মানে এরকম কথাও আমি শুনেছি যে হ্যাঁ কাজ তো বন্ধ হয়ে যাবে কদিন পরে, বেকার চেষ্টা করছি, এরকমও হয়েছে। হ্যাঁ বিশ্বাস করো আগে খুব কষ্ট পেতাম, কিন্তু এখন এক ফোঁটাও কষ্ট হয় না, যে আই উইল বি থ্যাঙ্কফুল টু দেম বা গ্রেটফুল টু দেম, যে তাদের যে সেই এক কথায় বলতে গেলে আমাকে তো আন্ডার এস্টিমেট করা বা ছোট করা তো হয়েছিল, সেই ছোট করেছিল বলেই হয়তো আমার সেই মনে কষ্ট হয়েছে, এদের জন্যই কিন্তু আজকে আমি যদি 1% তো করতেই যেত, কারণ যে আমি এটুকু বিশ্বাস করি যে মানে যে কথা বলে ঝগড়া করে বা রিভেঞ্জ নিয়ে না কোনোদিনও যে ভালো কাজ করা যায়। আর আরেকটা জিনিস কি বলতো, যদি আমি ঝগড়া করতে যাই বা কথা শোনাতে যাই বা রিভেঞ্জ নিতে চাই, ওই রিভেঞ্জের আগুনে তো আমার হাতটাও একটু হলেও পুড়বে, আমি তো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি তোমার দিকে 4টে আঙুল তুলছি বাট একটা আঙুল তো আমার দিকে থাকছে, দরকার নেই, জাস্ট ইগনোর। মানে আমার তো মনে হয় জীবনে সাকসেসফুল বা ভালো থাকার একটা মন্ত্র আছে, দ্যাট ইজ ওম ইগনোরান্তে নমঃ, যেটা আমি আমার লাইফে খুব ভালো ফলো করি। এখন ইগনোর করি, কিন্তু আমার একটা পলিসি যে আমি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করব না, সে আমার যেই হোক না কেন, ভালো মানে যারা আমাকে ভালোবাসে তারা তো অলরেডি আমার একদম মনটা জুড়ে বসে আছে, হ্যাঁ, বাট যাদেরকে আমি বুঝতে পারি যে আমাকে তারা পছন্দ করেন না বা করে না, বিশ্বাস করো তারাও যদি আমার থেকে যে কোনো রকম যে প্রবলেমে পড়ে কোনো রকম যে হেল্প বা যে ফেভার কখনো যদি চান বা চায়, আই উইল ডেফিনেটলি ডু দ্যাট, কারণ আমি জানি দরকারের সময় কোনো ফেভার চাইছে মানে সেই লোকটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমে আছে, আমি যদি মনে করি ও আমার দরকারে আমাকে তুমি হেল্প করোনি আমিও করবো না, তো এই ডিফেন্সটা করা মানে সে আর আমি কিন্তু এক জায়গায় হয়ে গেলাম, মানে ঠিক ওই কারণে আমি সবার সাথে
সৎ ব্যবহারটা মেনটেন করতে চাই বা করি। বাট আমি মনে মনে জানি যে বাবা তুমি আমাকে পছন্দ করো না, সেটা আমি জানি, বাট ঠিক আছে, আমি দেয়ার ফর ইউ। I don't need to prove myself. তোমার কোনো প্রবলেম হলে বলো, আই উইল হেল্প ইউ আউট, বাট তার মানে এটা নয় যে আমি আমার ওই স্পেশাল জায়গাটাতে আমি তোমাকে অ্যালাউ করছি। আই উইল কিপ আ সেফ ডিসটেন্স ফ্রম ইউ, খুব কনসিয়াসলি। না, বন্ধুত্ব রাখো, কথা বলো, ভাব, ঠিক আছে, হ্যাঁ ভালো বন্ধু, হ্যাঁ একে অপরকে চেনো, কোনো রকম দরকারে আমাকে ডাকো, আই উইল বি দেয়ার। সেই মুহূর্তে আমার পক্ষে যেটুকু সম্ভব হবে আই উইল ডু দ্যাট। বাট স্পেশাল জায়গায় এন্ট্রি কোনো দিনও এক্স্যাক্টলি তাই। এই স্পেশাল জায়গায় এন্ট্রি কিন্তু স্পেশাল মানুষদের জন্যই থাকে। সো এই এন্টারপ্রেনিয়রশিপের জন্য দৌড়াতে দৌড়াতে কি মানে এরকম কোন স্পেশাল মানুষ বা সেরকম কিছু এন্ডলেস, আমি এর জন্য ব্লেসড। আমি স্পেসিফিক একজনের কথাই বলছি যে সেরকম কি কেউ আছে এখনো পর্যন্ত লাইফে মানে যে সেই স্পেশাল জায়গাটা অধিকার করে বসে আছে? এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে মানে কাজ নিয়ে প্রচন্ড বিজি। কারণ আমি এখন জানি যে আমি যদি এক্ষুনি অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করি তাহলে যে আমার মানে ঠিক আলটিমেটাম হচ্ছে আমাকে বিয়ে করে এখন সংসারের দিকে মন দিতে হবে। সেটা যদি করতে হয়, আমি একবারও বলছি না যে আমার ইনলস যারা হবেন ইন ফিউচার তারা অ্যালাউ করবে না, এরকম কোনো ব্যাপার আমি একবারও বলছি না, কারণ এখন সবাই খুব আপগ্রেডেড চিন্তা ভাবনা করে। হ্যাঁ, আফটার অল তো মধ্যবিত্ত ফ্যামিলি, বিয়ে করেই কিন্তু তখনই একদম সংসার আর দুটোকে কিন্তু একসাথে মেনটেন করা খুব ডিফিকাল্ট। ঠিক এই কারণেই আমি চাই যে আমার একটুখানি সব শুধু একটুখানি কেরিয়ারটা আমার যে মানে ঠিক এস্টাবলিশ না হলো মানে স্টেবল হয়ে যাক, তখন কি হবে সংসারটা আমি কিন্তু ব্যালেন্স করতে পারি। আমি এখন এই ফোকাসই করছি না মানে যে একদম নিয়ে সব ঘেটে ফেললাম তারপরে আর কোনো দিকই সামলাতে পারছি না, কারণ আমি দুটো দিক সমান তালে করতে চাই আর পারবো বলেই আশা করি। তো সেটা আমার আর 1-2 বছর কি 3 বছর একটু সময় লাগবে গোছাতে, বাট এটা ঠিক যে আমি এমন কাউকে মানে বিয়ে যদি করতেই হয় এমন কাউকে যে করবো যে আমার কাজটাকে সম্মান করে, সাপোর্ট করবে। এক্স্যাক্টলি তাই। বাট একটা কথা বলো, তুমি তো এত ব্যস্ত, মানে আমি নিজেও বুঝতে পারি যে একটা ব্যবসা চালানো একটা মেয়ে ছেলে, আমি স্পেসিফিক্যালি বলবো না কারণ এখন সবাই সময়, শুধু এখন বলে না, চিরকালই মানে আগেও বলেছি যে ইটস অল অ্যাবাউট পারসেপশন এন্ড সোসাইটির প্রেজুডিস। বাট তুমি একটা কিছু বলো যে এত ব্যস্ততার মধ্যখানে যখন রাত্রিবেলাটা হয়, যখন তুমি একদম একা থাকো, তখন মানে যদি কেউ স্পেশাল থাকতো একটু এই প্রবলেম গুলো শেয়ার করতাম বা আমাকে একটু বেটার অ্যাডভাইস দিত বা একটু এই টাইমটা এরকম ভাবে স্পেন্ড করতাম, বা স্পেশাল লোকেশন গুলোতে যখন তুমি হয়তো দেখছো যে সবাই একসাথে ইয়ে করছে, সেখানে গিয়ে কোথাও গিয়ে মনে হয় না যেটা শুধু কাজের পিছনে ভাবতে ভাবতে মেবি হয়তো আমার লাভ লাইফ বা আমার এই লাইফটা আমি কোথাও গিয়ে বলিদান দিচ্ছি বা কমপ্লিট আমি ইগনোর করে যাচ্ছি, এরকম হয় মনের মধ্যে একটা তোলপাড় ব্যাপার স্যাপার হয়? প্রচুর মনে হয়েছে। সেটার ক্ষেত্রে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাকে প্রচুর স্যাটারডে আর সানডে স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, ফেসবুক খুললেই দেখছি প্রচুর বন্ধু বান্ধবরা হ্যাং আউট করছে, আমি তখন ল্যাপটপ থাকছি, খুব ফ্রাস্ট্রেটিং, বিশ্বাস করো, মানে এত মোনোটোনাস। মানে তখন এরকমও দিন গেছে আমি সেই রাগের চোটে আমি তখন খাবার সুইগি করে খাবার এনে খেয়েছি অ্যাজ ইফ যে মানে হ্যাঁ লোকে খাচ্ছে, হ্যাঁ লোকে বাইরে গেছে আমি বাড়ি বসে খাচ্ছি, একই ব্যাপার, ওরা খাচ্ছে আমিও খাচ্ছি। আচ্ছা, কিন্তু তারপরে ধরো আমি সেই শনিবার রোববার যে কাজটার পেছনে পড়েছিলাম তার 1 মাস পরে সেই কাজটা যখন পাবলিশ হয়েছে, সেই দিনকে আমি যা প্রেজেস পেয়েছি সেই মুহূর্তে কিন্তু মনে হয় একটা কমপ্লিট লেভেল অফ স্যাটিসফ্যাকশন। তখন আমার ওই হ্যাং আউট করতে যে পারিনি সেই স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ গুলো কিছু মনেই হয় না, তখন মনে হয় আমি ট্রুলি ব্লেসড। আর তুমি যেটা বলছো যে এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কি মনে হয় না যে একজন স্পেশাল কি থাকলে ভালো হয়, এই দিক থেকে আমি একটুখানি বেশি ব্লেসড। তার কারণ আমার এরকম হাতে গোনা এরকম 2-1 জন বন্ধু আমি বলছি স্পেসিফিক্যালি আজকে, যে মানে তারা আমার জন্য অলওয়েজ অ্যাভেলেবল। মানে মানে তারা কি বলবে মানে ঠিক চাড্ডি বাড্ডি কিন্তু তারা আমার নয়, একদম ছোট থেকে বড় হয়েছি তা নয়, তাদের সাথে আমার কলেজ লাইফ সেই সময় থেকেই আলাপ, যে খুব যে পুরনো বন্ধু তা নয়, যে কিন্তু তাদের কাছে গিয়ে আমাকে বলতে হয় না যে আমার না এই প্রবলেমটা হয়েছে, বুঝে যায়, বুঝতে পারে আমার এটা কিছু হয়েছে।
মানে শুধু যে কাজে হেল্প করেছে তা নয়, যে মানে ওই সেই সেকেন্ড ক্যাটাগরির লোকগুলো আমাকে হ্যাটা করেছে, সেই বন্ধুগুলোই কিন্তু আমার যে মেন পিলার, হ্যাঁ, যাদের কাছে গিয়ে আমি কাঁদতে পেরেছি। হ্যাঁ, এবার জানি যে বাবা মাকে বললে তারা যেহেতু এখনকার বিজনেস ট্রেন্ডের সাথে অ্যাকাস্টমড নয়, তারা ঠিক আমার কথাগুলো বুঝতে পারবে না। তারা খুব বেশি বলতে মন খারাপ করিস না, তো অনেকে অনেক কিছু বলে। হ্যাঁ, বাট আমি ওটা বলেই উঠতে পারবো না যে 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 মানে এক্স্যাক্টলি এই কথাটা আমার খারাপ লেগেছে। তো এখনকার জেনারেশনে যারা বিলং করে আমার সমবয়সী, তারাই ভালো বুঝে। তো আমার খুব খুব ক্লোজ, মানে খুব হাতে গোনা কয়েকজন বন্ধু আছে, মানে যাদের কাছে মধ্যমা কাঁদতে পারে, মানে হ্যাঁ একদম যাদের কাছে মধ্যমা হচ্ছে মধুরিমাই, মানে যে মেকআপ করতে হয় না, লাইনার লাগাতে হয় না, একদম আমি যেরকম আর কি ঘুম থেকে উঠলে আমাকে দেখতে যেরকম লাগে, ঠিক তাদের কাছে মধুরিমা। এক্স্যাক্টলি তাই। স্পেশাল যে আমাকে ভ্যালেন্টাইন ডেতে একটা ফুল দেবে, সত্যি কথা বলতে আমার এই সেই লোকটার খামতি আমার মনে হয়। কারণ আমি নিজেও ভ্যালেন্টাইন্স ডে তে একটা ফুল পছন্দ করি না। আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে ওই টাইমে ভ্যালেন্টাইন্স ডে তোমার মনে হয় যে ভিমিকাসের কত কভারেজ বেশি হবে, কত লাভ প্রপোজাল, কত কিছু আমি পাবলিশ করতে পারবো। মানে আমি বুঝতে পারছি, আমি তোমাকে পুরো কানেক্ট আমি করে নিয়েছি। মানে আই গেস আমার ভিউয়ার্সরাও বুঝতে পারছি যে মানে তোমার এন্টায়ার ফোকাস, মানে তোমার যদি কোনো প্রেমিক বলা যায়, তোমার যদি কোনো বন্ধু বলা যায়, তোমার যদি কোনো ফ্যামিলি বলা যায়, তোমার যদি কোনো বাচ্চা বলা যায়, দ্যাট ইজ ভিমিকাস। একদম এক্স্যাক্টলি তাই। একটা কথা বলতে চাই টমি, যে মানে খুব যদি মানে ভালো মানে যে মানে ভগবান যদি খুব যে মানে কি বলবো, যে ভালো সঙ্গ দেন বা আশীর্বাদ করেন, যে আগামী দিনে হয়তো যে রিমেকা মানে একটা সেরকম জায়গায় গিয়ে পৌঁছলো, এরকম তো মানে সবারই তো এরকম মানে স্বপ্ন থাকে। তাহলে আমি এটুকু বলতে চাই যে মানে যে কজন টিম মেম্বারই বলো বা আমার ক্লায়েন্ট হিসেবে এসে আমার ফ্যামিলি হয়ে গেছে যারা এরকম আছেন, যে সেই লোকগুলোকে আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। এটা আমি যেখানেই পৃথিবীর থাকি না কেন, আমি যতই বড় হয়ে যাই না কেন, বাট এই লোকগুলো ছাড়া কিন্তু আমি, যে বারবার বলছি, আমি অন ক্যামেরা অফ ক্যামেরা সব জায়গাতে বলতে পারি যে ভিমেকাস কিন্তু আজকে ভিমেকাস হয়েছে, হ্যাঁ মধুরিমা হচ্ছে শুধুমাত্র একটা এলিমেন্ট। হ্যাঁ বলতে পারো যে আমি কাজটাকে এক্সিকিউট করি বা ফ্রন্ট পার্সন আমি, হ্যাঁ, কিন্তু ওই আবারও বলছি, একা তো হয় না যে আমার গ্রাফিক দেখে, যে আমার কন্টেন্ট দেখে, যার সাথে আমি রাত্রিবেলা ফোন করে কাঁদতে পারি, যে যে প্রবলেমটা শেয়ার করতে পারি, আমাকে না ওরকম করে বললো খুব খারাপ লাগলো বুঝলি, তো সেও তো একটা মানে কোথাও না কোথাও সারাদিন অফিস করে হোক বা স্কুল করে হোক, হোয়াট এভার তার যা প্রফেশন, সে তো সেটা করে সারাদিন করে সেও তো টায়ার্ড, বাট স্টিল সেই মানুষটা যে সেটুকু সময় আমাকে দিচ্ছে, যে সে আমার প্রবলেমটা শুনে আমাকে যে মানে সিম্প্যাথি তো হয় না, বাট সে যে আমাকে সাহস যোগাচ্ছে যে না তোকে এগোতেই হবে, এই স্পেসটাও যারা যে যে আমাকে এখন দিচ্ছে বা পাস্ট যে মানে 2 বছর ধরে দিয়ে আসছে, তাদের স্ট্রাগলটাও কিন্তু আমার সাথে একদম ইন্টারলি, ওদের ছাড়া এই এখনকার আমি বা ভিমেকাস কোনোটাই পসিবল। তাই তাদের ইম্পর্টেন্সটা আমার লাইফে, যে হয়তো বলতে গেলে ভিমেকাসে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট তার। তো আজকে উই মেক আস এ সাকসেসের পিছনে তোমার যেরকম কন্ট্রিবিউশন, তোমার থেকে বুঝতে পারছি যে তোমার যে টিম মেম্বার রয়েছে তারাও প্রতিনিয়ত কিন্তু একটা ডেডিকেশন দিয়ে চলেছে। তো তোমাদের এন্টায়ার টিমকে আমাদের পক্ষ থেকে অনেক কংগ্রাচুলেশন, অনেক ভালো কাজ করো। আমাদের সময় কিন্তু এখন অনেকটাই শেষের দিকে, তবে আজকে যখন তোমাকে কিন্তু আজকে আমরা একটা কোয়েশ্চেন না করে আমরা কিছুতেই ছাড়বো না। এন্ড সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক মানুষ, আমাদের মতন অনেক ছেলেমেয়েরা স্বপ্ন দেখে যে আমি এন্টারপ্রেনিউর হব, আমার নিজস্ব একটা ব্র্যান্ড হবে। কিন্তু আমাকে তুমি একটা কথা বলো, এক্স্যাক্টলি কিভাবে তারা নিজেদেরকে তৈরি করবে এই এন্টারপ্রেনিউরশিপে যাওয়ার জন্য, সেটা যদি একটু তুমি আমাদের সাথে শেয়ার করো বা আমাদের ভিউয়ার্সদের তুমি যদি কিছু টিপস দাও, উইল বি থ্যাঙ্কফুল। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, একটা হচ্ছে আমি সবাইকেই বলবো যে তুমি নিজে কি করতে চাও বা কি করলে ভালো থাকবে সেটা পুরোপুরি না, যে মানে তুমি নিজে ডিসাইড করো। তোমার বাবা মা বন্ধু বান্ধব কেউ ডিসাইড করে দিতে পারবে না যে যে মানে তুমি এটা করলে ভালো থাকবে, সেটা একমাত্র তুমিই জানবে।
ওটা আমি বা তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ কেউ বলে দিতে পারে। তো ঠিক আগে ওটা দেখো যে এই কাজটা আমার প্যাশন, আমার করতে ভালো লাগে বা আমি করলে ভালো থাকি। হ্যাঁ, এটাও ঠিক যে সারা জীবনে সেটাকে মানে কেরিয়ার বানাতে গেলে শুধু প্যাশন বললেই তো হবে না, তাহলে আমাকে দেখতে হবে যে ওটা থেকে আমার আর্নিংস আসছে কিনা। হ্যাঁ, কিন্তু এখনকার জগতে বা এই এখনকার ট্রেন্ডিং মার্কেটে প্রচুর আর্নিং যে অপশনস কিন্তু বেড়েছে। মানে আগে যেরকম সরকারি চাকরি বা ওই টুকটাক কয়েকটা সার্ভিস ছাড়া যেরকম বিজনেস সেই অর্থে লোকে বুঝতো না যে কিন্তু এখন লোকে মানে ইউটিউবার থেকে শুরু করে যে ব্লগার সব রকম কিছু করছে, সবটাই ব্যবসা। সবকিছুই। তাই তুমি তোমার ওয়েটা আগে ঠিক করো যে একদম তোমার কোন ট্র্যাকটাতে যে তুমি কমফোর্টেবল আর তুমি সারা জীবন তাতেই থাকতে চাও, সেখানে তোমার 3 দিন পরে মনে হবে না যে না আমার ভাল লাগছে না, একঘেয়ে হয়ে গেছে একটা পরে। সেকেন্ড থিং ইজ যে মানে কোনো কিছুই যখন তুমি সাকসেস চাও তখন আমার মনে হয় ট্রিক কিছু নেই। তোমার বিজনেস ট্রিক্স হতে পারে বাট সাকসেসের কোনো ট্রিক হয় না যে আমি 1 বছরের মধ্যে রাতারাতি হয়ে গেলাম। হ্যাঁ, যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোন রকম বিশাল ইনফ্লুয়েন্সিয়াল কেউ থাকে সেটা আলাদা কথা, এক্সেপশন। বাট আমি আমার রেসপেক্টে বলছি ওরকম ট্রিক হয় না যে আমি রাতারাতি ফেমাস হয়ে যাব, বড়লোক হয়ে গেলাম। তুমি ধরেই রাখো, এক্সপেক্টই করো যে আমি প্রথম প্রথম মানে ফেল করে একদম লোককে মুখ দেখানোর জায়গায় থাকবো। বাট সেই যে ফেল যখন করছি সেই ফেজটাই হচ্ছে আমার শেখার ফেজ। সেই ডিউরেশনে তুমি যা শিখবে সেটা তুমি সারা জীবন তোমার বিজনেসেই অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি যদি আগামী দিনে তুমি যখন গিয়ে বড় হবে অ্যাজ পার ইউর বিজনেস সেই ফেলিওর ফেজটা কাটিয়ে এসছো বলেই বড় হবে, আদারওয়াইজ সম্ভব। আর তুমি যেই সেক্টরে কাজ করছো বা যে সেক্টরে তুমি নেই, যে কোনো লোকের সাথে শত্রুতা করে বা ঝগড়া করে বা যে মানে যে মানে শুধু আমি একাই বড় হব, আত্মকেন্দ্রিক হয়ে বড় হওয়া যায় না। তোমাকে বড় হতে গেলে হ্যাঁ তোমাকে তোমার বিজনেস ট্রিক্স বলতে হবে না, কিন্তু সবাইকে নিয়ে বড় হও। যে তুমিও একটা লোককে হেল্প করো, উল্টে তার থেকে তুমি হেল্প নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু মিলেমিশে বড় হোক। কিন্তু আমি একাই বড় হব, আর কারো নাম হবে না, কেউ ফেমাস হবে না, সেটা কোনোদিনও সম্ভব নয়। কারণ সময় সবার আসে না, কোনোদিনও একতরফা আমি ভালো আছি বাদ বাকি দুনিয়ায় সবাই খারাপ কোনোদিনও হয় না। তো আজকে আমি খারাপ আছি, ও ভালো আছে, আবার ঠিক কালকে এরকম দিন আসবে আমি ভালো থাকবো, ও খারাপ থাকবে। বাট আমাদের মোটো থাকতে হবে যে আমরা সবাই একসাথে ভালো থাকবো। তার কারণ বিজনেস যদি করতে হয় নিজের মতন করে তাহলে কিন্তু পুরো মার্কেটটাকে চাঙ্গা রাখতে হবে। সেটা কিন্তু মানে শুধুমাত্র আমার ক্যাটাগরি বেঁচে থাকুক আর বাদ বাকি ক্যাটাগরি চুলোয় যাক এটা বললে হবে না। আর তাছাড়া আরেকটা কথা বলছি যে নিজের ওপর বিশ্বাসটা হারিও না। প্রচুর লোক ডিমোটিভেট করতে আসবে, কারণ তাদের কাজই ডিমোটিভেট করা, তাদের আর কোনো কাজ নেই। তারা নিজেরা কি করতে পেরেছেন কি পারেননি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু তারা অন্যকে ডিমোটিভেট করে বা অন্যকে কাঁদতে দেখে ভীষণ আনন্দ পায়। মানে তাদের একদম ডেইলি ইন্টারেস্টই হচ্ছে আমার কারণে একটা অন্য লোক কষ্ট পাবে। প্লিজ ওগুলোকে ইগনোর করো। যে নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি 1000বার ফেল করো বাট ওই 1000-এর পরে যে একবারটা আসবে তুমি জিতবে। আর সেই জেতাটাই হচ্ছে আসল মজা, কারণ সেই জেতাটা কারোর সালিশি করে বা কারোর রেফারেন্সে হয়নি, তোমার একার করা। ওটাই নিজের স্ট্রাগলে একদম। তুমি কারোর কাছে আনসারেবল নাও, তুমি মানে একদম চোখে চোখ রেখে লোককে বলতে পারবে হ্যাঁ এটা আমার করা, এর জন্য যেটুকু যা রেসপন্সিবল আমি, আমাকে প্রশ্ন করো কি উত্তর দিতে পারবে। আর হ্যাঁ, কারোর কাছে কোনোদিনও মাথা নোয়ানোর দরকার নেই। হ্যাঁ, বড়রা কিছু বললে শোনো, সম্মান করো, সবাইকে রেসপেক্ট করো, বাট যে কারোর কাছে সম্মান বেকানোর কোনো দরকার নেই। তার জন্য যদি তোমার অ্যাপারেন্টলি কোনো অ্যাসাইনমেন্ট বা কাজ হাত থেকে বেরিয়েও যায়, লেট ইট বি। তোমার একটা কাজ হাত থেকে বেরোবে, যে ভগবান আছে, যে ঠিক উনি অন্য দিক থেকে আরো 10টা কাজ এনে দেবেন। বাট তুমি যদি একবার সম্মান হারাও, সেই সম্মান তুমি সারা জীবনে আর ফিরে পাবে না। আর তোমার মাথায় উঠে লোকে নাচবে যে আচ্ছা ও তার মানে তো কোনো ব্যাপারই না, ওর তো কোনো রকম আত্মমর্যাদাই নেই, ওকে তো তাই করে দেবে। আমি খাই না খাই, মেয়েদের একটা ডিগনিটি মেনটেন করা কিন্তু এটা একটা মানে কি বলবো, নিঃশ্বাস নেওয়ার মতন ম্যান্ডেটরি ব্যাপার। না হলে শুধু এই সেক্টর না, যে কোনো সেক্টরে সার্ভাইভ করা মাথা উঁচু করে সম্ভব না।
মানে আমার এখানে টাকা বেশি পাচ্ছি, মানে ধরো যে অনেক সময় হয় না যে অ্যাসাইনমেন্ট আছে, যে হ্যাঁ টাকা হয়তো পাচ্ছি লামসাম অ্যামাউন্ট, বাট আমাকে খুব অসম্মানিত হতে হচ্ছে, কোনো দরকার নেই টাকা, আমার টাকা আরো, বাট আমি আমার মাথা খাতে পারবো না। এক্স্যাক্টলি তাই। আর সৎ পথে তো অবভিয়াসলি থাকতে হবে, কারণ যে অসৎ পথে কাজ করে যে জয় আসে, তো মানে সেটা হয়তো অ্যাপারেন্টলি খুব তাড়াতাড়ি চলে আসে কিন্তু খুব সাময়িক হয়। আর তাতে যে যে মানে নিজের কোন রকম প্রাউড ফিলিং কাজ করে, কারণ হয়তো দেশবাসী বা লোকজন জানছে না যে আমি ট্রিক করেছি, বাট আমি জানি আমি করেছি, নিজের হ্যাঁ, কাছে সারাটা জীবন নিজে গিলটি হয়ে থাকা। একদমই যে মানে একদম রাতে শোয়ার আগে তো আয়নার সামনে কি দাঁড়ালে তো আমি তোমাকে ফেস করছি, তো আমি তো জানি হাতে নিয়ে আমি অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি বা কোন রকম মানে শর্টকাট রুট নিয়েছি। এক্স্যাক্টলি তাই। শর্টকাট নিলে আমার মনে হয় না যে লং টার্মে গিয়ে কোনো সাকসেস পাওয়া যায়। হয়তো শর্টকাট আমি নিলাম, আমাকে খুব স্যাটিসফ্যাকটরি একটা রেজাল্ট এনে দিল খুব 6 মাসের জন্য বা 1 বছরের জন্য, কিন্তু ওই একটা শর্টকাটের জন্য কিন্তু লং টার্ম প্ল্যান গুলো আমাদের আহ, অনেক বেশি নষ্ট হয়ে যায়। সো তোমাকে অনেক ধন্যবাদ মধুরিমা দি, যে তুমি আজকে এত সুন্দরভাবে এত প্র্যাকটিক্যালি তুমি আমাদেরকে এত কিছু এক্সপ্লেইন করলে, তোমার জার্নিটা শেয়ার করলে, তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা, তোমার স্ট্রেংথের জায়গা সবকিছু এত সুন্দরভাবে প্র্যাকটিক্যালি আজকে আমার সাথে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলে, তার জন্য ওয়ান্স अगेन থ্যাংক ইউ। এবং যারা ভিউয়ার্স আছো আমি তাদের বলছি যে আজকে মধুরিমা দিয়েও কিন্তু আমাদের লাইফে একটা রিয়েল লাইফ এক্সাম্পল সেট করেছে যে তোমার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক, তুমি যেই কাজটাই করো, কিন্তু তুমি যদি তোমার উদ্দেশ্যটাকে স্থির রাখো, তুমি যদি তোমার গোলসের দিকে তুমি যদি ফোকাস থাকো এবং নিজেকে ঠিক রেখে সৎ উদ্দেশ্য নিয়ে জীবনে এগোতে চাও, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়ে ইন্ডিভিজুয়ালি একজন এন্টারপ্রেনিউর হতে পারে। শুধু এন্টারপ্রেনিউরশিপ না, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এই ট্রেটস আর কোয়ালিটি গুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে। তো তোমাকে বলছি খুব ভালো লাগলো ওয়ান্স अगेन মধুরিমা দি, মানে আমি যতটাই বলি অনেকটাই কম, বিকজ আমার মনে হয় না যে এরকম হাতে ধরে আমরা আমাদের শিখিয়ে দেওয়া এবং এত অনেস্টলি সবকিছু তুমি আমাদের সাথে শেয়ার করলে, সেটা একদম ছোট ছোট জিনিসগুলো তুমি স্ট্র্যাটেজি গুলো আমাদের বললে যে কিভাবে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি। তো তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি আজকে আমার শোতে আসলে, এত ভালো ভালো কথা বললে আমাকে এবং আমাদের ভিউয়ার্সদেরকে এত সুন্দর একটা ইন্সপিরেশনাল তোমার জার্নিটা বললে। সো থ্যাংক ইউ ওয়ান্স अगेन। এন্ড ভিউয়ার্স, তোমাদেরকে বলছি এরকম রিয়েল লাইফ জার্নি যদি তোমাদের লাইফে থাকে, তোমাদের নিজেরাও যদি স্ট্রাগল করে আজকে একটা জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে যারা পেরেছো, তাদেরকে বলছি তারা আসতে পারো আমার শোতে। তার জন্য বেশি কিছু না, প্রত্যেকটা পোস্টেই আমি একটা করে নাম্বার শেয়ার করি, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের জার্নিটা পাঠাও এবং খুব তাড়াতাড়ি তোমাদেরকেও ডেকে নেবো আমার এই শোতে, যার নাম জাস্ট নিউজ প্রেজেন্টস আ ওমেন্স জার্নি। সো টিল দেন স্টে টিউনড এন্ড ওয়ান্স अगेन মধুরিমা দি আজকে সাইনিং অফ। তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কথা হচ্ছে, এন্ড তোমার এন্টায়ার টিমকে আমাদের তরফ থেকে অনেক কংগ্রাচুলেশন। ডেফিনেটলি কনভে দেব। থ্যাংক ইউ সো মাচ। আর এই লকডাউন মিটে গেলে সব ঠিকঠাক হলে অবশ্যই সামনাসামনি দেখা হবে। একদমই তাই, দেখা হবে, কথা হবে। আমাদের তো মেয়েদের আড্ডা সেশন আনলিমিটেড, মানে এটা যেহেতু আমরা টাইমলি রেস্ট্রিক্টেড তাই আজকে আমাদের শেষ করতে হচ্ছে, বাট এই কনভারসেশন আমাদের কন্টিনিউ থাকবে। বাট তোমাদের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যারা আমাদের অফিসিয়াল সাইটে সাবস্ক্রাইব করোনি, বেল আইকনটা ক্লিক করোনি, ওটা ঝটপট করে দাও, নাহলে কিন্তু এরকম রিয়েল লাইফ ইন্সপিরেশনাল জার্নি গুলো তোমরা মিস করবে, আর আমারও খুব খারাপ লাগবে তোমরা যদি মিস করে যাও। সো টিল দেন স্টে টিউনড এন্ড স্টে কানেক্টেড উইথ জাস্ট নিউজ।